ইরাকের মরুভূমিতে মোসাদের গোপন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলের মাটিতে মিসাইল কারখানায় ভেতর থেকে হামলা, উত্তর সীমান্তে হিজবুল্লাহর ড্রোন বহরে আইডিএফ এর উচ্চপদস্থ কমান্ডার নিহত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন, এটা একটা কৌশলগত পরিবর্তনের সংকেত। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে একটি গোপন লজিস্টিক হাব গড়ে তুলেছিল। এটা কোনো সাধারণ ঘাঁটি ছিল না, এটি ছিল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য তৈরি করা একটি ফরওয়ার্ড অপারেটিং বেস, যেখানে পাইলট উদ্ধার দল, রসদ সরবরাহ ব্যবস্থা এবং গোয়েন্দা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েল থেকে ইরাকের দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। ইরানে আক্রমণ চালাতে হলে এই দূরত্ব অতিক্রমের জন্য মাঝপথে একটি লজিস্টিক পয়েন্ট অপরিহার্য, আর সেটাই গড়ে তোলা হয়েছিল ইরাকের মাটিতে ইরাকি সরকারের অনুমতি ছাড়াই। কিন্তু যেটা ঘটল সেটা মোসাদের পরিকল্পনাকারীরা কল্পনাও করতে পারেননি। ইরাকি সামরিক গোয়েন্দা সূত্র মতে, স্থানীয় একজন মেষপালক প্রথম রাতের অন্ধকারে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল লক্ষ্য করেন এবং তিনি ইরাকি সেনাবাহিনীকে সতর্ক করেন। এরপর যা ঘটেছে সেটা দ্রুতগতির। ইরাকি কমান্ডোরা ঘাঁটিটি চিহ্নিত করে চারদিক থেকে ঘিরে ফেলে। সরাসরি সংঘর্ষে ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা তাদের সরঞ্জাম ফেলে পিছু হটতে বাধ্য হয়। ইরাকি সামরিক কর্মকর্তা কায়েসা আল মোহাম্মদ প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করলে এই পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে বড় ছবিটা দেখতে হবে। ইসরায়েল ইরানে হামলার জন্য যে লজিস্টিক চেইন তৈরি করছিল, ইরাক ছিল সেই চেইনের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক। সেই লিঙ্কটি এখন ভেঙে গেছে, কিন্তু এটা ছিল শুধু শুরু, কারণ একই সময়ে আরেকটি আঘাত আসে, এবার ইসরায়েলের নিজের ভূখণ্ডের ভেতর থেকে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মাশরুম আকৃতির একটি বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা সাধারণত বড় আকারের বিস্ফোরক বা অস্ত্রাগার ধ্বংসের সময় দেখা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাইলের পর মাইল দূরের বসতিগুলোর জানালা ভেঙে গেছে। ইসরায়েলি পুলিশ ও আইডিএফ প্রথমে দীর্ঘ সময় নীরব ছিল, পরে ইসরায়েলি মিডিয়া কোনো নিউজের মাধ্যমে দাবি করা হয়েছে এটি একটি পূর্ব পরিকল্পিত পরীক্ষা ছিল। কিন্তু সামরিক বিশ্লেষকরা এই ব্যাখ্যা গ্রহণ করছেন না। তাদের যুক্তি পরিষ্কার, পরিকল্পিত পরীক্ষায় আশেপাশের বসতি জানালা ভাঙে না, পরিকল্পিত পরীক্ষায় মাশরুম ক্লাউড তৈরি হয় না, আর পরিকল্পিত পরীক্ষার পর কর্তৃপক্ষ ঘন্টার পর ঘন্টা নীরব থাকে না। বিভিন্ন সূত্র দাবি করছে এটি ইরানের গোয়েন্দা সংস্থার একটি অপারেশন, যেখানে ইসরায়েলের নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে ঢুকে সরাসরি আঘাত হানা হয়েছে। এই দাবি সত্য হলে এর তাৎপর্য অসীম, কারণ এর মানে হলো ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্ক শিন বেটের চোখ ফাঁকি দিয়ে ইরানি অপারেটিভরা দেশের ভেতরে ঢুকতে এবং সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। আর যে কারখানা ধ্বংস হয়েছে সেটা সাধারণ কারখানা নয়, এটা ইসরায়েলের সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। আয়রন ডোমের ইন্টারসেপ্টর তৈরির সক্ষমতা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আগামী কয়েক মাসে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুতর ফাঁক তৈরি হতে পারে। আর ঠিক এই সময়েই উত্তর সীমান্তে তৃতীয় আঘাতটা আসে। গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি বৃহৎ আকারের সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে। একই সাথে ১ ডজনেরও বেশি সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে, সাথে রকেট ও ভারী কামানের গোলাবর্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবানন ফ্রন্ট লাইনে। হিজবুল্লাহর একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি আইডিএফের একজন উচ্চপদস্থ কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত লেবানন ফ্রন্টে ইসরায়েলের ২০তম সেনা হতাহতের খবর নিশ্চিত হয়েছে। কিন্তু সংখ্যার চেয়ে বড় বিষয় হলো এই হামলাগুলোর কৌশলগত তাৎপর্য। হিজবুল্লাহ যে ড্রোন ব্যবহার করছে সেগুলো ইসরায়েলের রাডার সিস্টেমে ধরা পড়ছে না, নিচু উচ্চতায় উড়ে ধীর গতিতে ছোট আকারে। এই ড্রোনগুলো আয়রন ডোম বা ডেভিডস স্লিংয়ের জন্য ডিজাইন করা ইন্টারসেপশন সিস্টেমের আওতার বাইরে থাকছে। এটা একটা প্রযুক্তিগত দুর্বলতা যা ইসরায়েলের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক হাজার ডলারের ড্রোনের বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হচ্ছে।
নাগানো কারাবাখ যুদ্ধের আজারবাইজান তুর্কি ড্রোন দিয়ে আর্মেনিয়ার সামরিক বহর ধ্বংস করেছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধে সস্তা ড্রোন দামি ট্যাঙ্ক ধ্বংস করছে। এখন হিজবুল্লাহ সেই একই কৌশল প্রয়োগ করছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এই তিন ফ্রন্টের সম্মিলিত চাপ যখন ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরেছে, ঠিক তখনই কূটনৈতিক ফ্রন্টে আরেকটি বড় ধাক্কা আসে। আপনার কি মনে হয় এটা কাকতালীয়? তোমার কারখানার বিস্ফোরণটি যদি সত্যি একটি পরিকল্পিত হামলা হয়ে থাকে, তাহলে এর প্রভাব শুধু একটি কারখানা ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়। আয়রন ডোম ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, ইয়েমেন থেকে হুতিদের ব্যালিস্টিক মিসাইল সবকিছু প্রতিহত করার দায়িত্ব এই সিস্টেমের। এই সিস্টেমের ইন্টারসেপ্টর রকেটের চালিকা শক্তি তৈরি হয় তোমার কারখানায়। সেটা ক্ষতিগ্রস্ত হলে ইন্টারসেপ্টর উৎপাদন ব্যাহত হবে, মজুদ কমবে। আর যত বেশি হামলা আসবে, ইন্টারসেপ্টরের ঘাটতি তত বেশি প্রকট হবে। ইতোমধ্যেই বিভিন্ন সামরিক বিশ্লেষণে উঠে এসেছে যে ইসরায়েল একসাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে ইন্টারসেপ্টর মজুদের টান পড়ছে। প্রতিটি আয়রন ডোম ইন্টারসেপ্টরের দাম প্রায় $50,000, আর সেটা নিয়ে প্রতিহত করা হচ্ছে কয়েকশো ডলারের রকেট। এই অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধের অর্থনীতি ইসরায়েলের পক্ষে টেকসই নয়, আর উৎপাদন সক্ষমতায় আঘাত আসলে সেটা আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। রাশিয়া ও ইরানের পেছনে দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান সম্পর্ক আরও গভীর হয়েছে, সামরিক সহযোগিতা বেড়েছে, প্রযুক্তি বিনিময় হচ্ছে। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা একদিকে, আর অন্যদিকে ইরান চীন রাশিয়ার একটি আনুষ্ঠানিক কিন্তু কার্যকর জোট। আর অন্যদিকে ইরান চীন রাশিয়ার একটি অনানুষ্ঠানিক কিন্তু কার্যকর জোট। এই জোটটাকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন অক্ষ অফ রেজিস্ট্যান্স প্লাস। প্রচলিত প্রতিরোধ অক্ষের সাথে যখন চীন ও রাশিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি যোগ হচ্ছে, তখন ক্ষমতার ভারসাম্য স্পষ্টতই সরে যাচ্ছে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেছেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।